অর্থনৈতিক এফ্লুয়েন্সের সাথে মানুষ একটা গাড়ি নিতে চায় ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা কিন্তু কোনোদিনই বাধা হবে না। ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, তাতে করে যে প্রাইভেট গাড়িকে আমরা আর এনকারেজ করতে পারবো। আপনি যদি প্রাইভেট গাড়ি ডিসকারেজও করেন, যেমন জাপানে সবচেয়ে বেশি ট্রেন চলে, মাটির নিচে কয়েক তালা আছে, কিন্তু 1, 2, 3, 4টা স্টেজও আছে, তারপরেও কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরি করে। অর্থনৈতিক এফ্লুয়েন্সের সাথে মানুষ একটা গাড়ি নিতে চায় ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা কিন্তু কোনোদিনই বাধা হবে না। বাট আমি প্রচণ্ডভাবে পাবলিক ট্রান্সপোর্টের পক্ষে। যদি আমরা লো কস্টে ট্রেন করতে পারি, এবং সেটা সম্ভব ছিল আমাদের, যেহেতু ট্রেন লাইন ব্রিটিশ আমল থেকেই ছিল, এটাকে ইমপ্রুভ করা। তা না করে আমরা কেবল চলে গেলাম প্রকল্প, ওই $1 বিলিয়ন প্রকল্প ছাড়া কারো মাথা কিছু আসে না। অবশ্য আমাদের এখানে কিন্তু পাকিস্তান আমলে আমি যেটা বলছিলাম যে রেলের বগি এখানে তৈরি হতো, এখনও সেটা অসম্ভব না কিন্তু। তাহলে আমরা অনেক লো কস্টে এই ট্রেনগুলো করতে পারতাম। টেকনোলজি হাইটেক যেগুলো আমদানি করে বাকিটা এখানে আমরা করলে, কিন্তু আমরা জাপান থেকে আনছি মডেল তৈরি করি, জাপানটা ফলো করে আমরা তৈরি করি, কিছু চায়না থেকে, কিছু অন্য জায়গা থেকে এনেও কিন্তু আমরা করতে পারি। অনেকটাই কিন্তু আমরা লোকালাইজ করতে পারতাম, তাহলে কিন্তু কস্টটা অনেক কমে যেতে পারতো, সামর্থ্য তৈরি হতো, এবং লো কস্টে একটা পাবলিক ট্রান্সপোর্ট তৈরি করা সম্ভব ছিল আমি মনে করি। মানে ইন্টারেস্টিং, আপনি রিপ্রেজেন্ট করেন প্রাইভেট গাড়ি ইম্পোর্টারদের, আপনি প্রমোট করেন পাবলিক ট্রান্সপোর্ট। আমি কিন্তু একটা অন রেকর্ড আছে, সাইফুর রহমান সাহেবের সময় আমাকে প্রশ্ন করেছিল যে তুমি গাড়ির ব্যবসা করো, তুমি রেলের জন্য সারাদিন বসে থেকে। আমি স্যার, রেল ছাড়া কিন্তু দেশের উন্নয়ন সম্ভব না। আপনি প্রাইভেট গাড়ি কিংবা বাস ট্রাক দিয়ে, কিংবা আপনি যেমন আমরা কন্টেনারগুলো যদি ট্রেনে আনতে পারতাম, আমি মনে করি প্যাসেঞ্জার ট্রেনের চেয়ে বেশি দরকার ছিল কন্টেনার ট্রেন, তাহলে কিন্তু অনেক লো কস্টে হতো। এবং নদী পথে, সমুদ্র পথে, নদী পথে যদি করতে পারতাম, তাহলে আমরা কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে যেতে পারতাম। এখন রোডে আনতেছে, কস্ট অনেক বেশি, তেল লাগে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমরা রোড তৈরি করার আমাদের জায়গা নাই। ফলে এইসব চিন্তা, কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু জানেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, যেটার জন্য অন্যান্য দেশে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি আলাদা আছে, এবং ট্রান্সপোর্টকে বলা হয় ব্লাড লাইন অফ এভরি কমিউনিটি। উইথ ট্রান্সপোর্ট পিপলস লাইফ ইকোনমি থ্রাইভস, উইদাউট ইট দে ডাই। দেয়ারফর ট্রান্সপোর্টকে অনেক গুরুত্ব দেওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি আমি আমাদের এখনও পর্যন্ত সেভাবে দেখছি না। যে আমরা অনেক বলেছি, বয়স তো শেষ হয়ে গেল, যে কোনো দিন হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই বেদনা নিয়ে হয়তো মৃত্যু হবে, যে আমাদের দেশে আমরা চিন্তা সেল করতে পারি না, আমরা চিন্তা ধার করি, কনসালটেন্ট থেকে ধার করি। জনাব আব্দুল হক, আপনি একটা জিনিসের প্রতি আলোকপাত করলেন যে ট্রেন আমাদের লাগবে ঢাকা ট্রান্সপোর্টের জন্য। আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আর কি করণীয়? না, এখন কিন্তু সরকার বেশ কয়েকটা মেট্রোর পরিকল্পনা নিয়েছে, একটাই না হয়েছে, আরও কয়েকটা নিয়েছে। আমার পরামর্শ হলো যে কেবল আমদানি নির্ভর, অত এক্সপেন্সিভ না করে এটাকে লো কস্ট কীভাবে করা যায় এই চিন্তা আমরা করতে পারি। এবং তার জন্য প্রযুক্তি, স্থানীয় চিন্তা, লোকালাইজেশন অফ মেনি অফ দ্য থিংস করা সম্ভব কিন্তু। এবং সোর্সিংগুলোকে আমরা যদি ভিন্নতর করি, তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারি বলে আমার দৃঢ় বিশ্বাস। যে আমরা লোকাল একটা সরকার বেসরকারি খাত মিলে একটা কোম্পানি করা, তাহলে কিন্তু এটা সম্ভব। তাহলে এবং শুধুমাত্র গভর্নমেন্ট করতে গেলে আমি মনে করি ইট ইজ নট দি বিজনেস অফ দি গভর্নমেন্ট টু ডু বিজনেস। যেখানে গভর্নমেন্ট বিজনেস করে আমাদের দেশে, সেখানে তাকে লস দিতে হয়, তারা অনেক রকমের সমস্যা দিয়ে তৈরি হয়। এখন যদি মনে করেন যে আমি এখান থেকে একটা ইলেকট্রিক লাইন কুমিল্লা পর্যন্ত করবো, তাহলে কী হবে, কোনো কোম্পানিকে যদি দেওয়া হয়, আপনি পিপিপি আকারে যদি দেন, সে কিন্তু চিন্তা করবে কিছু দূর পরই সে শহর তৈরি করবে স্টেশনের কাছে। এই যে আরবানাইজেশন হবে, তাতে কিন্তু সে $1 বিলিয়ন রোজগার করবে, এবং সে পাশাপাশি ট্রেন লাইনটা তৈরি করবে। জাপানে কিন্তু এরকম আছে, এই ট্রেনগুলো কিন্তু সাবার্বের সবগুলো কিন্তু প্রাইভেট কোম্পানি, সব প্রাইভেট কোম্পানি, এবং তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় নগরায়ন হয়েছে তাদের দ্বারা। ফলে এখান থেকে নরসিংদী ফর এক্সাম্পল হতে পারে, এখান থেকে কুমিল্লা হতে পারে, এখান থেকে ময়মনসিংহ ইতিমধ্যেই কিন্তু অনেকটা হয়েছে, মামার দিকে হতে পারে। ফলে ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা, ইন্ডাস্ট্রিগুলো ছড়িয়ে দেওয়া, এবং ইকোনমিকে যদি আমরা গ্লোবালাইজ করতে চাই, তাহলে ট্রান্সপোর্টের ইমপ্রুভমেন্ট ছাড়া ইট ইজ ইম্পসিবল। এবং সবটা ইম্পোর্ট করে অনেক এক্সপেন্সিভ, এটা ভাবল। অর্থাৎ আমরা তো নদীকে ধ্বংস করে ফেলেছি। এই ঢাকা হওয়া উচিত ছিল আপনার নদী কেন্দ্রিক, এতগুলো নদী প্রকৃতি দিয়েছিল, সেগুলোকে আমরা ধ্বংস করেছি। যে নদীর পাড়ে বসে কবিরা তার প্রিয়ার রূপ কল্পনা করত, কালো কেশের প্রিয়ার সাথে তার চোখের সাথে, সেটা এখন বিষের নহর, আমরাই ধ্বংস করছি। আমার বয়স দশায় আমি ছোটোকালে নদীতে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে পড়েছি আমি, কিন্তু ইন 1965
আজকে আমি সেখানে ঝাঁপ দিয়ে দূরে করতে থাকবো, পার হওয়া যায় না, দুর্গন্ধে পল্লের মৃত্যু। অতএব এগুলোকে ইমপ্রুভ করায় কোরিয়াতে কিন্তু হয়েছিল, তারা কিন্তু সেগুলোকে আবার উদ্ধার করেছে। আমি মনে করি তরুণ প্রজন্ম যারা, তাদের কাছে বার্তারা দিতে চাই, তাদের কিন্তু এই সিস্টেম বের করে বেরিয়ে এসে সংস্কার করতেই হবে। পরিবর্তন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো বাংলাদেশ, আমি মনে করি আহমদ সাফা বলতেন, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সম্ভাবনাময় দেশ, কারণ সে মুক্তিযুদ্ধ করেছে। ভারত করেনি, পাকিস্তানও করেনি, তারা নেগোসিয়েটেড সেটেলমেন্ট হয়েছে, রাতের অন্ধকারে সাইন করে গেছে। আমরা কিন্তু রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। সেই জন্যই আমাদের চিন্তাটা ভিন্ন হবে। আমাদের এখানে সকল ক্ষুদ্র জাতিসত্তা, সকল মতের, সকল ধর্মের মানুষের জন্য আধুনিক বাংলাদেশ আমি মনে করি সম্ভব। এবং সেই জন্যই কিন্তু 5ই আগস্টের এই পরিবর্তনকে আমি মনে করি ইটস এ মাইল ফলক, নট অনলি ফর বাংলাদেশ, ফর দি গ্লোবাল কমিউনিটি, যে আমরা পরিবর্তনের জন্য রক্ত দিতে জানি। দেয়ারফর আমি আজকে বলি, আমাদের সব বাহিনীদেরকেও বলবো, আপনারা যারা মনে করেন যে ইজিপ্টের বাহিনীর মতো, ফেরাউনের মতো চিন্তা করেন, পাকিস্তানের বাহিনীর মতো, ফর গড সেকে চিন্তা করবেন না। আলাদা নগরায়ণ, নিজেদের জন্য আলাদা গোষ্ঠী চিন্তা করবেন না। জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে নতুন বাংলাদেশ চিন্তা করেন, লিভেবল বাংলাদেশ। নিজেরা আলাদা, মানে আপনারা উচ্চ জাতি এরকম চিন্তা করার যে এই চিন্তা থেকে আমরা বেরিয়ে আসি, এই বার্তাই কিন্তু 5ই আগস্ট আমাদেরকে দেয়। অতএব কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, কোনো অলিগার জায়গা বাংলাদেশে হবে না, আমি বিশ্বাস করি।